আসন্ন শারদীয়া উৎসবের মুহূর্ত। আজ দ্বিতীয় দিনে পড়েছে। গতকাল শুভ পঞ্চমী, আজ শুভ মহাষষ্ঠী। আগামীকাল শুভ মহাসপ্তমী। এই পরিস্থিতির মধ্যে আমার কিছু বক্তব্য রাখার প্রয়োজন হয়ে পড়েছে। এই কারণে আজকে এই রাজ্য সরকারের যে নীতি, বিশেষ করে ভারতবর্ষের 140 কোটি জনতা জনার্দন, তার মধ্যে প্রায় 115 কোটি হিন্দু। এই 115 কোটি হিন্দু শাশ্বত সনাতন ধর্মের মানুষদের ধর্মীয়
আবেগ, তাদের দীর্ঘদিনের পরম্পরা, শাশ্বত সনাতন ধর্মের যে গরিমা, তাকে নস্যাৎ করে দিয়ে বিভিন্ন প্রকারের অপপ্রচার ও নাশকতামূলক কাজের বহু দৃষ্টান্ত ইতিমধ্যেই এই রাজ্য সরকার এবং তার সাংবিধানিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তার বিগত 14 বছরের শাসনকালের মধ্যে তার বহু প্রমাণ তিনি প্রতিটি ক্ষেত্রে দিয়ে চলেছেন। আজকে এইভাবে বলবার প্রয়োজন এই কারণে হয়েছে, হিন্দুদের আরাধ্য দেবী মা দুর্গার আগমনে স্বাভাবিকভাবেই এক আনন্দ মুখর পরিস্থিতির মধ্যে তারা এই উৎসবে নিজেদেরকে মেলে ধরবে এবং আনন্দ উৎসবে তারা মাতোয়ারা হয়ে যাবে। এটা দীর্ঘদিনের একটা পরম্পরা, কিন্তু উল্লেখযোগ্যভাবে এই রাজ্য সরকার কয়েকটি পুজো কমিটির বিরুদ্ধে যেভাবে তার প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে একটা ন্যক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত আপনারা দূরদর্শনের মাধ্যমে, আপনার মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা তা উপলব্ধি করছেন। আমি বলতে বাধ্য হচ্ছি, দক্ষিণ 24 পরগনার অন্তর্গত যে পুজো, অর্থাৎ মাননীয় সজল ঘোষ, উনি একজন বিজেপির কাউন্সিলর এবং ওনার দীর্ঘ প্রাচীনতম 90 বছরের ঐতিহ্য দুর্গা পূজায় ওনার কমিটি এবং ওনার তত্ত্বাবধানে এবং ওনার পূর্বে যারা দায়িত্বে ছিলেন তাদের তত্ত্বাবধানে এই পুজো বিশেষভাবে পুরস্কৃত হয়েছে। অতীতের এরকম অনেক রেকর্ড আছে। আজকের দিনে উনি যে থিমটি ব্যবহার করেছেন, গত 2025-এর 22শে এপ্রিল ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে যে পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি দ্বারা পাকিস্তানি জঙ্গিদের দ্বারা বেছে বেছে হিন্দুদের পরিচয় জেনে তাদের মাথার সিঁদুর মুছে দেওয়া এবং স্ত্রীর সামনে, পুত্র সন্তানের সামনে, কন্যা সন্তানের সামনে মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন 2025-এর 22শে এপ্রিল কাশ্মীরের বুকে
কাশ্মীরের বুকে যে নাশকতার সৃষ্টি করেছেন তার সারা পৃথিবীর ইতিহাসে, সারা পৃথিবীতে এই রকম নির্মম ঘটনা কোথাও হয়েছে বলে আমরা শুনিনি। যদিও বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্রে হিন্দু নিধনযোগ্য দীর্ঘ ৭০-৭৫ বছর ধরে চলে আসছে, কিন্তু ভারতবর্ষের বুকে কাশ্মীরে যে ঘটনা ঘটানো হয়েছে সারা বিশ্বের মানচিত্রে একটা সর্বোচ্চ নিন্দনীয় ঘটনা, এবং বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এর জন্য ধিক্কার জানিয়েছে পাকিস্তানের সরকারকে এবং কোণঠাসা হয়ে পড়েছে। অর্থনৈতিক অবরোধ থেকে আরম্ভ করে পাকিস্তানের মেরুদণ্ড আজকে এই অপারেশন সিঁদুর যে ঘটনাটা ঘটানো হয়েছে তারপর থেকে আমাদের ভারতবর্ষের যশস্বী বিশ্ববরেণ্য বিশ্বের শ্রেষ্ঠ নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, আমার পিছনেই তার প্রতিকৃতি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রতিকৃতি সেই বিশ্ববরেণ্য বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা হিসেবে উনি স্বীকৃতি অর্জন করেছে। তারই পাশে রয়েছে বাংলার রক্ষাকর্তা, এই পশ্চিম বাংলার জনক, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি রয়েছে। এই দুই প্রতিকৃতিতে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতির প্রতি বিনম্র শ্রদ্ধায় ১০০ কোটি প্রণাম জানাই ও আমাদের যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রীকে বিনম্র শ্রদ্ধায় প্রণাম জানাই। গত ১৭ই সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিবস আমরা পালন করেছি। গোটা ভারতবর্ষ ব্যাপী বিভিন্ন রাজ্যে এবং জেলা মণ্ডল ও বুথ স্তরে তার জন্মদিন, এমনকি বাইরের রাষ্ট্রেও যারা হিন্দু বাঙালি আছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে যারা মোদিজিকে শ্রদ্ধা করেন তাকেও যথাযথ স্থানে ওনাকে মর্যাদা দিয়ে তার জন্মদিন পালন হয়েছে। এ দৃশ্য আপনারা দূরদর্শনের মাধ্যমে এবং আপনার নিজের মোবাইলের মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন, উপলব্ধি করছেন। আমাদের ভারত সরকারের যে নেতৃত্ব, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই জন্মদিবস ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ২রা অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন। ওই দিনে আবার আমার জন্মদিন, আমার নাতিরও জন্মদিন। এমন একটা দিন সামনে আমরাও পালন করতে চলেছি যে আমার নাতি এবং আমার একই সঙ্গে জন্মদিন পালন হবে। তাই স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে এক উৎফুল্লতা রয়েছে। তাই সেবাপক্ষকাল চলছে, অর্থাৎ মোদিজির এই যে জন্মদিবস ২রা অক্টোবর পর্যন্ত সেবাপক্ষকাল চলছে। এই সেবাপক্ষকালের মধ্যে, সেবাপক্ষকাল মানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বহু সাধারণ মানুষ, এই ফুটবল টুর্নামেন্ট হলো, ম্যারাথন দৌড় হলো, খেলাধুলো,
এবং প্রতিযোগিতামূলক খেলাধুলো হলো, বৃক্ষরোপণ হলো, রক্তদান শিবির হলো এবং বহু জায়গায় বিভিন্ন হসপিটালে দুস্থ রোগীদের সাহায্যার্থে তাদের ফল বিতরণ, খাদ্য বিতরণের ব্যবস্থা। আর এখন শারদীয়া উৎসবে পুজো চলছে, আজ মহাষষ্ঠী। এই পুজোর এই চলাকালীন আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা, মণ্ডল এবং রাজ্য স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। এ ঘটনা আপনারা দেখছেন, উপলব্ধি করছেন। স্বাভাবিকভাবেই এই সেবাপক্ষকালে আমি বিভিন্ন জায়গায় যে আমার যাওয়ার কর্মসূচি আমাকে দেয়া হয়েছে আমাদের জেলা নেতৃত্বের পক্ষ থেকে এবং মণ্ডল নেতৃত্ব আমাকে সূচনা দিয়েছে। কিন্তু যেহেতু আমি দেবপ্রসাদ চৌধুরী ভারতীয় জনতা পার্টির পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের 1 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি, কিন্তু আমি সরাসরি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি না। তার কারণ হচ্ছে আমার বাড়িতেও দীর্ঘ প্রাচীনতম ঐতিহ্যবাহী মা দুর্গার পুজো হয়, যার আনুমানিক 442 বছরের দীর্ঘ প্রাচীনতম দুর্গা পুজো হয় আমার বাড়িতে। আমি সোশ্যাল মিডিয়ায়, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ইনস্টাগ্রামে, ফেসবুকে আমি দৈনন্দিন যে পুজো আর্চার যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমি পুরোটা পাচ্ছি না, আংশিক যে পুজো ষষ্ঠী, পঞ্চমী, চতুর্থীর এই যে পুজোগুলো হয়েছে তার ভিডিও আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই দিয়েছি। আগামী যে দশমী পর্যন্ত আমাদের পুজোর যে অনুষ্ঠানগুলি আছে তার কিছু কিছু ভিডিও আমি চেষ্টা করব যথাযথ স্থানে পৌঁছে দেবার। এবং আমাদের বাড়ির এই যে পুজোর যে ছবি সহ আমাদের যে গ্রুপ আছে, অর্থাৎ আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা আমাদের হিন্দুর হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে স্মৃতিকণা বসু আমাদের জেলার সভাপতি এবং স্মৃতি ইরানি থেকে আরম্ভ করে শক্তিশালী বিজেপি, অল ইন্ডিয়া বিজেপি এবং যোগী আদিত্যনাথ থেকে আরম্ভ করে সমস্ত বিভাগে আমি এই যে প্রোগ্রামগুলো হয়েছে সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দিয়েছি। আর আমাদের যে দলীয় কর্মসূচি এর মধ্যেই আমরা পালন করেছি স্বচ্ছ ভারত অভিযান, এবং সেদিনে আমার বাড়িতেই আরেকটি ক্ষুদ্র অনুষ্ঠান, সেটাও আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। আজকে বিশেষভাবে আমাকে নতুন করে ভিডিও করতে এই কারণে হচ্ছে যে কলকাতায় যে সজল ঘোষ মহাশয়ের যে পুজো দীর্ঘ প্রাচীনতম 90 বছর ধরে হয়ে আসছে, সেই পুজোটাকে বন্ধ করে দেবার জন্যে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে এই রাজ্য সরকার এবং তার টোটাল প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তারা উঠে পড়ে লেগেছে এই সজলদার পুজোটাকে বন্ধ করতে হবে। তার কারণ একটাই, দুধেল গাইদেরকে খুশি করবার জন্য, অর্থাৎ সজল ঘোষ অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় সজলদা আমাদের রাজ্য সরকারের যে উপঢৌকন বিভিন্ন ক্লাবকে আসন্ন বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হবার জন্য এবং হিন্দুদের ভোটকে কুক্ষিগত করবার জন্য 1,10,000 টাকা করে উপঢৌকন দিয়েছেন। তার জন্য আমাদের কোনো আপত্তি নেই। হিন্দুদের এই যে দেবদেবীর প্রতি সহানুভূতি জানিয়ে
এই যে উপঢৌকন দিয়েছেন, ক্লাবের কর্মকর্তারা স্বাভাবিকভাবেই খুশি হবে, তাদের পুজো ধুমধামের সহিত মন খুলে তারা পুজো করতে পারবে, এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। আমাদের গ্রামেও দু একটি সার্বজনীন দুর্গা পুজোকেও এই 1,10,000 টাকা দিয়েছেন। কি দেয়নি আমি, আমার কাছে কোনো প্রমাণ নেই, শুনেছি এরাও পাবে। মোটামুটি আমার গ্রামে 3টে সার্বজনীন দুর্গা পুজো আছে, তো এই বছর শুনছি 3টে, একটা তো অনেক দিন ধরেই পাচ্ছে, মানে ব্রহ্মাতলা এবং ধর্মতলা, আর একটা আছে কদমতলা। এই কদমতলাকে দিয়েছে কিনা আমার কাছে প্রমাণ নেই, যদি দেয় ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হিন্দুদেরকে এই পুজোয় উপঢৌকন দেয়া আর সজলদার পুজো বন্ধ করে দেওয়া, দক্ষিণ 24 পরগনার আর একটি পুজো, সেই পুজো তো তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তাদের অপরাধ, তারা এই অপারেশন সিঁদুরের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুকে তুলে ধরেছেন। আর সজলদার তো জনপ্রিয় পুজো, সজলদার যে পুজো অপারেশন সিঁদুর, এত সুন্দরভাবে তা পরিবেশন হচ্ছে, মানুষের সমুদ্রের ঢেউয়ের মতো লক্ষ লক্ষ মানুষ গত 4 দিন ধরে সন্তোষ মিত্র স্কয়ার, এই যে পুজো সজলদার, এই পুজোকে বন্ধ করে দেবার পরিকল্পনা নিয়ে 40 ফুটের রাস্তা, সেখানে ব্যারিকেড করে সেই রাস্তা কমিয়ে দিয়ে 15 ফুট করা হয়েছে, এবং শিয়ালদা থেকে ওই পুজো মণ্ডপে পৌঁছতে গেলে যে টাইম লাগে, সেই টাইমটা যাতে বেশি লাগে, স্বাচ্ছন্দ্যে যাতে যেতে না পারে, মেন রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে মানুষের এই ঢলকে আটকে দিয়ে তাদের মধ্যে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করে দিয়ে, যে প্রশাসনিকভাবে কায়দা করে এই ব্যারিকেডগুলো করা হয়েছে অনৈতিকভাবে। শ্রদ্ধেয় সজলদার বিবৃতি শুনছিলাম, উনি বলতে বলতে ওনার কণ্ঠ রুদ্র হয়ে আসছে, এত চাপ। গত 4 মাস ধরে এর প্রস্তুতি নিয়েছেন, আইনি যত রকমের জটিলতা আছে সমস্ত জটিলতা কাটিয়ে, প্রশাসনের পারমিশন নিয়ে, হাইকোর্টের পারমিশন নিয়ে, ইলেকট্রিসিটি বোর্ডের পারমিশন নিয়ে, সমস্ত বিভাগের, দমকল বিভাগের সমস্ত পারমিশন নেয়ার পরেও এই পুজো যে প্যান্ডেল এবং এই পুজো যেভাবে সুন্দরভাবে সুসজ্জিত মণ্ডপ এবং তার থিম, মানুষের এত গ্রহণযোগ্য, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ মানুষ, এত বাধা বিপত্তির পরেও মানুষের ঢলকে আটকাতে পারছে না। তার কারণ হচ্ছে দিদি অনেকগুলি পুজো উদ্বোধন করেছেন, সেই সব মণ্ডপে মানুষের এই ঢল আসছে না। তার কারণ দিদির দ্বিচারিতা এবং দিদির প্রশাসনের এই নোংরা খেলা। দক্ষিণ 24 পরগনার আরেকটি পুজোকে পুরোপুরি তারা বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছে। আর আমাদের সজলদা ওই 1,10,000 টাকার যে উপঢৌকন, সেটা তো উনি আগেও নেননি, এবছরেও নেননি। তার উপরে গত পরশু আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসে উদ্বোধন করেছেন। অমিত শাহজি এই পুজো
উদ্বোধন করতে গিয়েও ওনাকে নানা রকম বাধা প্রাপ্ত হতে হয়েছে। উনি কালীঘাটে গেছেন, তার জন্য সেখানে ব্যানার টাঙানো হয়েছিল, অমিত শাহজিকে স্বাগতম জানিয়ে ব্যানার টাঙানো হয়েছিল ওনার ছবি দিয়ে। সেই ব্যানার পর্যন্ত তৃণমূল আশ্রিত হারমাদ বাহিনীরা তারা সেগুলো ছিঁড়ে দিয়ে সেখানে দিদির ছবি দিয়ে ব্যানার পোস্টার লাগিয়ে ওনাকে অপমান করেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করেছেন। ওনার এতটাই দিশেহারা হয়ে গেছেন, তার কারণ হচ্ছে উনি যে কোনো মূল্যে ওনার দুধেল গাইদের খুশি করার জন্য এই নোংরা খেলায় মত্ত হয়েছেন। উনি হিজাব পরে, মাথায় হিজাব লাগিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করছেন উত্তর কলকাতায়। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? সেখানে ফিরহাদ হাকিমকে, কলকাতার মেয়র, তাকে সঙ্গে করে নিয়ে আরও মুসলিম কয়েকজন নেতাকে সঙ্গে করে নিয়ে হিন্দুদের ভাবাবেগ, হিন্দুদের ঐতিহ্য, ওই ক্লাবও তো তৃণমূলের হিন্দুরা আছে, ওই ক্লাবেও তো বহু শাশ্বত সনাতন ধর্মের সাধারণ মানুষ আছে। তাদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে হিজাব পরে, মাথায় চাদর লাগিয়ে, ঘোমটা দিয়ে হিজাব পরে উনি পুজোর উদ্বোধন করেছেন। এটা কিসের ইঙ্গিত? এটার অর্থ হচ্ছে যে দিদি যে কোনো মূল্যে হিন্দুদের আঘাত এনে, হিন্দুর ভাবাবেগে আঘাত এনে, যাতে হিন্দুরা রাগে রোষে একটা অঘটন ঘটিয়ে ফেলে, একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়। আর সেই দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হলে সজলদার এই পুজোর যে আয়োজন, এই পুজোটা পণ্ড হয়ে যাবে। এখনও উনি গতকালকে শুনলাম সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে বসিয়ে দিয়েছে, মানে তুলে নিয়েছে। আবার কালকে রাত্রি 1টার পরে সজলদার যে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে সমস্ত পুলিশ উনি দেখাচ্ছেন, দেখুন এই লক্ষ লক্ষ মহামানব, লক্ষ লক্ষ জনতা জনার্দন আমাদের এই পুজো প্যান্ডেলে আসতে চাইছে। তাদের নিরাপত্তার জন্যে প্রশাসনের যে নৈতিক কর্তব্য, আর দিদির নোংরা রাজনীতি, আর একটা সম্প্রদায়কে বিশেষ সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে খুশি করবার জন্যে, তাদের ভোট পাবার জন্যে সমস্ত প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত আধিকারিক ছিলেন এবং পুলিশের যারা কর্তব্যরত পুলিশ ছিল, তাদেরকে পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। আমি জানি না এখন বর্তমান কি পরিস্থিতি। যে কোনো মূল্যে এই অপারেশন সিঁদুর, অর্থাৎ এই যে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর বিপুল বিক্রম, তাদের শৌর্য, তাদের ধৈর্য, পাকিস্তানের জঙ্গিদেরকে যোগ্য জবাব দিয়ে আজকে শিরোনামের শৌর্যে উঠে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর নামটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। গোটা পৃথিবীতে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে চর্চা হচ্ছে। আর এই ভারতীয় সেনাবাহিনীর কে শ্রদ্ধা জানিয়ে কোনো পোস্ট করলেও উনি রেগে যাচ্ছেন। লজ্জা লাগে না? উনিও তো একজন সাংবিধানিক প্রধান, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সেনাবাহিনীর সঙ্গে গত কয়েকদিন আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর গাড়িকে আটকে দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দিয়ে তাদের ওপরে যে দুর্ব্যবহার করেছে। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানানো, তাদেরকে সম্মান জানানো, এটাও নাকি ভারতীয় জনতা পার্টির ওপরে নিষেধাজ্ঞা জারি করতে পারছেন না, কিন্তু পরিকল্পিতভাবে নিষেধাজ্ঞার বাতাবরণ তৈরি করে উনি এই নোংরা খেলায় মত্ত হয়েছে। তাই বাধ্য হয়ে এই দ্বিচারিতা রাজনীতি, তার জন্যে বাধ্য হয়ে আমাকে আজকে নতুন করে এই ভিডিও করতে হচ্ছে। সবচেয়ে ওনার গাত্রদাহ হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে। আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। সজলদার এই পুজো, এমন মানুষের ভিড়, তাকে এত চেষ্টা করেও বন্ধ করতে পারছে না, এখনো চেষ্টা ছাড়েননি। তার কারণ এই পুজোটা বন্ধ হলেই দুধেল গাই,
তারা খুব মনে প্রাণে খুশি হবে। তারা হুঙ্কার দিচ্ছে এই পুজো কমিটিকে 1,10,000 টাকা করে কেন দেয়া হয়েছে, আমাদের জন্য কি করা হচ্ছে। তাই তাদেরকে খুশি করার জন্যে এই নাটক শুরু করেছে এবং পরিকল্পিতভাবে বিজেপির ভাবমূর্তি যাতে নষ্ট হয়ে যায়, বিজেপির নেতৃত্ব যাতে মানুষের কাছে ছোট হয়ে যায়, সজলদার মাথা হেঁট হয়ে যায় এবং সর্বোচ্চ নেতৃত্ব প্রধানমন্ত্রী অমিত শাহজি, রাজনাথ সিং থেকে আরম্ভ করে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বের মাথা হেঁট হয়ে যায়, তার সুদূর পরিকল্পনা করেছেন। আর রাজ্যপাল মহোদয় আছেন, উনি তো ঠুটো জগন্নাথ হয়ে বসে আছেন, ওনার কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতাই নেই। উনি তো কড়া হাতে এর ব্যাপারে ব্যবস্থা নিতে পারছেন, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে কোনো রকম কোনো সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি। দিদির রাগ হবে না কেন? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মানুষের হিতে, মানুষের কল্যাণে এক একটা করে যোজনা এবং মানুষের এই যে জিএসটি, এই মুহূর্তে এই পুজোর উপহার জিএসটি ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষের জীবনধারার পরিবর্তন আনতে যে জিএসটি নিয়ে কটাক্ষ করেছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের যে পার্লামেন্টের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী থেকে আরম্ভ করে তেজস্বী যাদব থেকে বিজেপি ভারতবর্ষের অনেকগুলো রাজনৈতিক দল জিএসটির বিরুদ্ধাচরণ করেছিলেন, তাদের সেই বিরুদ্ধাচরণ ধামাচাপা পড়ে গিয়েছিল। আজকে নতুন করে এমনকি রাহুল গান্ধী বলেছিলেন গব্বর সিং ট্যাক্স, জিএসটিকে রাহুল গান্ধী বলেছিলেন গব্বর সিং ট্যাক্স। আজকে মুখ দিয়ে বাঁচা ধনের কথা বেরোচ্ছে না। আর দিদি নতুন করে নাটক শুরু করেছে, এই জিএসটি কমিয়ে দেওয়া মানেই আমার রাজ্যের যে রেভিনিউ, সেই রেভিনিউ কমে যাবে, সেই ট্যাক্সের বোঝা জনতা জনার্দন খুশি হবে, তাতে তার কোনো শান্তি নেই। রাজ্য সরকারের কোষাগারে ঘাটতি পড়ে যাবে, কারণ ওনার তো ভাতা সর্বস্ব রাজনীতি। এই বিধবা ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, সাইকেলশ্রী থেকে আরম্ভ করে মাতাশ্রী, রোডশ্রী, নানা রকম শ্রী দিয়ে, লক্ষ্মীর ভাতা থেকে আরম্ভ করে বিভিন্ন ভাতা দিয়ে মানুষের মনোরঞ্জন করে ভোট বৈতরণী পার করবার উনি চেষ্টা করছেন। আজকের দিনে 7 লক্ষ কোটি টাকা আজকে মমতা সরকারের মাথার উপরে ঋণের বোঝা। আজকের দিনে একটা শিশু জন্মগ্রহণ করলে তার মাথায় 80,000 টাকা ঋণের বোঝা নিয়ে সেই শিশুটি জন্মগ্রহণ করবে। অপর দিক দিয়ে জিএসটির যে ব্যবস্থা উনি করেছেন, জীবনদায়ী ওষুধ 33টা জীবনদায়ী ওষুধের দাম একদম কর মুক্ত করে দিয়েছেন। বৃদ্ধি হয়েছে একটা জিনিস, 40% বৃদ্ধি হয়েছে, সেটা হচ্ছে নেশাখোর মাতালদের জন্য। যারা গুটখা খায়, বিড়ি, সিগারেট, পানীয় এবং মদ্যপানে যারা অভ্যস্ত, তাদের জন্য যে ট্যাক্স ছিল সেটা বৃদ্ধি করে 40% করেছে। আমি ফেসবুকে দিয়েছি, স্টোরিতে দিয়েছি, ইউটিউব চ্যানেলে দিয়েছি, আর তার ডিটেলস আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো পড়তে তো আপনাদের ইচ্ছা যায় না। এই যে ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই যে ভালো জিনিস মানুষকে সচেতন করার জন্যে আমি যে নিরলস প্রচেষ্টা চালাচ্ছি, সেগুলো লাইক করতে, শেয়ার করতে ইচ্ছা জাগে না। উলঙ্গ নৃত্য দেখতে, অশ্লীল ভাষা দেখতে এবং দিদির ওই নাটক, এইগুলো দেখতে ভালো লাগে। এই যে একদিকে বন্যা মানে ব্যাপক বৃষ্টির জন্যে কলকাতা যে সমুদ্রের রূপ নিয়েছে, সেটা নিয়েও বহু নাটক। এটাও নাকি উত্তরপ্রদেশ থেকে জল পাঠিয়ে দিয়েছে,
বিহার থেকে জল পাঠিয়ে দিয়েছে, দিল্লি থেকে জল পাঠিয়ে দিয়েছে, এটাও মোদিজির দোষ। এই সমস্ত মিথ্যা নাটক করে বহু ছবি এত এত ফেকলু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কুণাল ঘোষকে নিয়ে এত খিল্লি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তারপরেও এদের লজ্জা নেই। লাইট পোস্টে জলের মধ্যে নৌকা চালিয়ে মমতার ছবি আপনারা দেখেছেন। লাইট পোস্টের মাথায় মমতা বসে আছে, আর নিচে মানুষের 11 জনের মৃত্যু হয়েছে। কার দোষ? মোদিজি দায়ী এর জন্য। এই সমস্ত নোংরা খেলায় মত্ত হয়ে আজকে মানুষের মোটিভকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক করছে। তাই এর যোগ্য জবাব দেবার দিন এসেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার শাশ্বত সনাতন ধর্মের মানুষদেরকে যদি বাঁচতে হয়, মান সম্মান, নারীর ইজ্জত, মান নারীর সম্ভ্রম যদি রক্ষা করতে হয়, এই বিধানসভা নির্বাচনে আপনারা অবতীর্ণ হয়ে ভারতীয় জনতা পার্টির অনুকূলে ভোট দিয়ে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করুন। এবং বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার এলে পরে এই রাজ্যের উন্নয়নের অগ্রগতি ত্বরান্বিত হবে। আজকে ভারতবর্ষের মধ্যে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং জোট সঙ্গী নিয়ে সরকার পরিচালনা করছে। আর খুবই পরিতাপের বিষয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, এই বাংলাকে যিনি, বাংলার যে রূপকার, আমরা তাকে উপহার দিতে পারলাম না। সর্বপ্রথম এই রাজ্যটা ভারতীয় জনতা পার্টির সরকার হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের এই পশ্চিম বাংলার বহু হিন্দু এতটা নির্লজ্জ, বেহায়া, নেমখারাম এমন বহু মানুষ আছে যে যার দৌলতে এই পশ্চিম বাংলায় বাস করছে, তার জন্মদিন পালন করে না, তাকে শ্রদ্ধা জানায় না, আর তার কোনো পাঠ্য পুস্তকে তার নাম পর্যন্ত উল্লেখ করে না। স্কুল কলেজ থেকে আরম্ভ করে তাকে শ্রদ্ধা জানানো হয় না। তাই পরিশেষে আমি এই বার্তা দিতে চাই, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ দর্শন, তাকে পাথেয় করে আপনারা পথ চলা শুরু করুন এবং ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে নির্বাচিত করুন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। কারণ আমি বক্তব্য রাখতে আরম্ভ করলে আমার কাছে এত তথ্য, আমি অনর্গল 4 ঘন্টা বক্তব্য রাখবার মতো আমি ক্ষমতা রাখি। এর বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। আমি ঘন্টার পর ঘন্টা অনর্গল বক্তব্য রাখার মতো ক্ষমতা রাখি। এটা হচ্ছে দেবী সরস্বতীর দান। আমি অহংকার করছি না, এটা হচ্ছে আমার প্রতিভা। এই প্রতিভা বিকাশের মাধ্যম এই মঞ্চ। তাই সবাইকে এই শারদীয়া উৎসবের সামিল হন, পুজো দেখুন, আনন্দে কাটান, নিজের সম্মান বজায় রাখুন, সুস্থ থাকুন। এই বলে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।